দেখেন 1991-এ যখন ইরাক যুদ্ধ হয় তখন 5 লক্ষ সোলজার ছিল এরাব গ্রাউন্ডে। 5 লক্ষ, আবার বলছি যে 5 লক্ষ, ওই তুলনায় আপনি 10,000 দিয়ে আপনি কি যুদ্ধ করবেন? মেক সেন্স। তখন কিন্তু এই ইরাকে যখন ইরাক কুয়েত দখল করে এরাব বিশ্বে যেই সোলজাররা ওরাও ছিল ভাড়াটিয়ে, ওরা ছিল পাকিস্তানের সোলজার, অনেক সোলজার আপনার মিডল ইস্টে কাজ করত তাদের সিকিউরিটির জন্য। কিন্তু যখন যুদ্ধ শুরু হলো কুয়েতে, তখন কিন্তু পাকিস্তানি সোলজাররা সবাই যুদ্ধে যায় নাই, কেউই যুদ্ধে যায় নাই। ওরা তাদের কার জন্য যুদ্ধে যাবে? তার তো দেশ না, সে তো ওখানে গিয়েছে তার সিকিউরিটির জন্য, সিকিউরিটি কাজ করার জন্য। এর জন্য পাকিস্তানের অনেক সোলজাররা তারা করেছে কি, তারা দে মুভ, আপনার যুদ্ধে যায়নি। এর জন্য ইরাক একদম ওয়াক ইন করেছে কুয়েতে। এই পাকিস্তানের কোনো সোলজাররা কিন্তু যুদ্ধ করেনি। ঠিক তেমনি এখানে যে বলা হচ্ছে কি যে এরাবে যে এই যুদ্ধটা হচ্ছে, আমেরিকানরা কি বলছে? আমেরিকানরা বলছে যে এটা আমাদের যুদ্ধ নয়, এটা যুদ্ধ হলো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, এবং তাদের ইন্টারেস্টে। এবং এই যে এরাব, আপনি কিন্তু এটাও আপনি ভুলে যাবেন না যে এরাব চাচ্ছে যে তাদের যে মনার্কিজম, তাদের যে কিংসম্যানশিপ, এই যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্র তার একটা দরজায় ধাক্কা দিচ্ছে কিন্তু গণতন্ত্র। এই যুদ্ধে শুধু আপনার ইয়ের জন্য না, যে টাকা পয়সা এর জন্য না, এরা চিন্তা করছে যে রাজতন্ত্রের উপর তার দরজাতে আঘাত করছে এই গণতন্ত্র। এবং এটা যদি হয় তাইলে পুরা এই মিডল ইস্ট, এই রিজিয়নটা চেঞ্জ হয়ে যাবে। এবং শিয়ারা যদি এটা করে, কারণ প্রতিটা দেশে শিয়া কিন্তু আছে, এবং শিয়াদের এই যে ইরাক যুদ্ধে তার ইরানের শিয়া টেরিটরি আপনার শুধু ইরানে থেমে থাকে নাই। এখন কিন্তু আপনি যদি বলেন যে শিয়া টেরিটরি কোথায়, ইরান, ইরাক, সিরিয়া, আপ টু অল দ্য ওয়ে টু দ্য লেবানন, পুরা এই টেরিটরি ফ্রম ইরান থেকে একদম মেডিটেরিয়ান সি পর্যন্ত। তো এর জন্য এটা একটা বড় ধরনের একটা থ্রেট, শুধু ইসরায়েলের জন্য না, আপনার এই মিডল ইস্টের যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্রের দরজায় আঘাত হানছে এই ইরানের। আপনি দেখেন তার চতুর্দিকে, একদিকে ইয়েমেন দক্ষিণে, অন্যদিকে লেবানন থেকে শুরু করে লেবানন, সিরিয়া, তারপরে ইরাক, তারপরে ইরান, এই পুরা রিজিয়নটা আপনার এই দখলে যাচ্ছে। আপনি বিগ স্কেলে যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে দে আর ডমিনেটিং, শিয়াজ আর ডমিনেটিং ইন দিস কান্ট্রি। এবং যে বাহরাইনে, সে বাহরাইনেরও অবস্থা খুবই খারাপ। তো এর জন্য আপনার আমি বলবো যে আমরা সবাই যেন মুসলমান হিসাবে যে এইটুকুই আমরা বলি যে শিয়া সুন্নি না যে সুন্নাটাকে দেখা উচিত, যে আমরা কি করতে এখানে যে এই আরব মুসলমান দেশের, আমি মনে করি যে ভালো একটা পদক্ষেপ নেবে পাকিস্তান, যদি নেগোসিয়েশন টিমে আসে। টার্কিও একটা ভালো একটা ডিসিশনে যাবে। তবে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি যদি না হয়, শেষ না হয়, আজকে দেখেন তেলের দাম $113, ব্রেন্ট ক্রুড 113 পার ব্যারেল ইন্টারন্যাশনাল মার্কেটে, আজকে $6 বেড়েছে। আগামীকাল সকালবেলা এটা যে $120 যে পৌঁছাবে, আমি আপনাকে বললাম, যদি প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোনো কিছু না বলেন, এই আগামী ওয়াল স্ট্রিট ওপেন হওয়ার আগে, আগামীকাল ওয়াল স্ট্রিট ওপেন হওয়ার আগে যদি কোনো ধরনের মেসেজ না আসে, একদম জাপান থেকে আপনার অর্থনৈতিক যে মান্দা, সেই মান্দাটা শুরু হবে এবং এইটা ধাক্কা দেবে একদম ওয়াল স্ট্রিট পর্যন্ত। এই জিনিসটা আগামীকাল মানডে, তার মানে হলো নিউ ইয়র্ক টাইম, মানডে মর্নিং 8টার আগে যদি তুমি কোনো ধরনের কথা না বলেন, একটা সলভে না আসেন, তাইলে ওয়াল স্ট্রিট ইজ গোনা কোলাপস। শুধু ওয়াল স্ট্রিট না, আমি আপনার এই যে ফুটসি, আপনি যে দেশে আছেন ইউকে, ফুটসি এবং ক্যাক আপনার ফ্রান্সে, এবং ডেক্স জার্মানিতে, এবং আপনার সিঙ্গাপুর মার্কেট, হংকং মার্কেট, জাপান মার্কেট, সাংহাই মার্কেট, সবকিছু কোলাপস করবে আগামীকাল। অনেক ধন্যবাদ। আগামীকাল, জি।
আমার একটা প্রশ্ন আছে আপনার ভাইয়ের কাছে। জি। এই 28শে ফেব্রুয়ারি থেকে তো মানডে শুরু হলো, এখন সামনের মানডের পরে আর কয়টা মানডে আসবে? দ্যাটস এ বিগ কল, কারণ আমরা অনেক যে দেখেন অনেক প্রেসিডেন্ট ট্রাম্পের মেসেজ আমরা পেয়েছি, কিন্তু এইবারের যে মেসেজটা এটা কোনোটাই আপনার উনি সাপোর্ট পাননি। ওনার যে চিন্তাধারা ছিল এটা মনে হয় আরেকটা ভেনেজুয়েলা হবে, তো এটা তো একটা ভেনেজুয়েলা হয়নি। ওনার যে আমি বলবো ইটস এ বিগ ফেইলার অফ ইন্টেলিজেন্স। মানে এখন কতটা মানডে হবে সেটা আমাদের অপেক্ষা থাকতে হবে। হ্যাঁ, একটা বিগ ফেইলার, ইন্টেলিজেন্স ফেইলার। আপনার মোসাদের ইন্টেলিজেন্স ফেইলার, আমি মোসাদের ইন্টেলিজেন্স ফেইলার বলবো না, আমি বলবো যে সিআইএ এর ইন্টেলিজেন্স ফেইলার। বড় ধরনের একটা ধাক্কা খেলো এই ইয়েতে ওয়ারে এসে।